হাই হাই হ্যালো হোয়াটসঅ্যাপ, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলতে আসছি সাহিত্যের অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা বিষয় নিয়ে। আমি যদি বলি যে সাহিত্যের যে সৌন্দর্য, সাহিত্যের নন্দনবোধকে হুমকির মুখে ফেলা হয় যেই প্রশ্নটা দিয়ে বা যেই কয়েকটা প্রশ্ন দিয়ে, তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে ক্লাসিক সাহিত্যে বা বাংলা ক্লাসিক সাহিত্যে প্রেম মানেই কি পরকীয়া প্রেম, বা সাহিত্যে প্রেম বলতে আমরা পরকীয়াকে নিয়ে আসি কেন, সেটা আমি ক্লাসিক সাহিত্যের কথা বলছি। এবং উদাহরণ হিসাবে বলা যেতে পারে মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত বই পদ্মা নদীর মাঝি কিংবা পুতুল নাচের ইতিকথা, তারাশঙ্করের লেখা কবি উপন্যাসের কথা, রবীন্দ্রনাথের চোখের বালি কিংবা শরৎচন্দ্রের গৃহদাহ, জহির রায়হানের লেখা হাজার বছর ধরে, এই উপন্যাসগুলোর নাম, এগুলো সবই আমাদের সাহিত্যের রত্ন। এবং এই বইগুলোতে যেই প্রেম উঠে এসেছে সেগুলো সবই হচ্ছে পরকীয়া প্রেম। এখনও অনেক নতুন প্রকাশক, নতুন লেখক যখন তাদের বইপত্রে পরকীয়ার কথা নিয়ে আসে, তখন এইগুলার পক্ষে যুক্তি দিতে গিয়ে বলে থাকেন যে আমাদের সাহিত্যে পরকীয়া হচ্ছে একটা ক্লাসিক জনরার অংশ, ক্লাসিক জনরার উত্তরাধিকার। এইটাকে আমি একটুখানি ব্যবচ্ছেদ করার চেষ্টা করব কিছু ফ্যাক্ট দিয়ে। তার আগে আমি একটুখানি দুইটা বই সম্পর্কে দেখাই না, আমার কাছে দুইটা বই আছে। একটা হচ্ছে শাহ মোহাম্মদ সগিরের লেখা ইউসুফ জুলেখা, যেটা মুসলিম ধর্ম সংস্কৃতির মানুষের কাছে খুবই পরিচিত গল্প, ইউসুফ নবী এবং জুলেখা বিবির কাহিনী। এবং এইখানেও প্রেমের কথা বলা হয়েছে, সেই প্রেমও বেসিক্যালি পরকীয়া প্রেম। এবং এই গল্প কয়েকশো বছর ধরে বাংলা ভাষার মানুষের কাছে পরিচিত, বাংলা ভাষায় চলে আসছে। আরেকটা বই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, বড়ুচণ্ডী দাসের লেখা, এইটাও কয়েকশো বছর আগের লেখা, বাংলা সাহিত্যের আদি নিদর্শনগুলার একটা। এবং এইখানেও রাধাকৃষ্ণের যে প্রেমের কথা বলা হয়েছে সেটা পরকীয়া প্রেম। তার মানে আসলে বাংলা সাহিত্যের কথা যদি বলি বা ক্লাসিক সাহিত্যের কথা, এই দুইটা বইয়ের তুলনামূলকভাবে অনেক বছর পরে, কয়েকশো বছর পরে এসে আমাদের এইখানে গল্প উপন্যাস সাহিত্য পরিপূর্ণভাবে বিকশিত লাভ করে এবং সেইখানে পরকীয়া প্রেম আসে। তার আগে থেকেই কিন্তু আমরা দুইটা ভিন্ন ধর্ম সংস্কৃতির মানুষের যে গাথা বা কাহিনী আখ্যান, সেইখানে পরকীয়া দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে কেন পরকীয়া? বিশেষত আমরা এখন যারা লিখি বা এখন যেই সব কম্পারেটিভলি বিলম্বে যেসব বইপত্র লেখা হচ্ছে, সেইখানে পরকীয়াটা এত বেশি মুখ্য না, এখন বরং এইটা গৌণর দিকে চলে যাচ্ছে। আমরা তো পরকীয়া প্রেমকে, আমি নিজে বলি যে আমার যে বইপত্র 10 বছর ধরে আমি গল্প লিখি, আমার গল্পে পরকীয়া প্রেমকে নিয়ে আসতে হয় নাই। তাহলে ক্লাসিক সাহিত্যে পরকীয়া প্রেম কেন আসলো এবং এটা কতখানি যৌক্তিক ছিল, কী জন্য তারা পরকীয়া প্রেমকে নিয়ে আসলেন, আমি এটাখানি একটুখানি ব্যবচ্ছেদ করার চেষ্টা করি। এইটা হচ্ছে সাহিত্যের অনেক পাঠক, অনেক অপাঠক, অনেক অবোধ পাঠক, নাদান পাঠকের প্রশ্ন এরকম থাকে। এবং আমি কোথাও শুনি নাই এই পুরা জিনিসটাকে আসলে ওই সময়টা ধরে ব্যাখ্যা করতে। আমি একটু বলি, কয়েকটা ফ্যাক্ট বলি। প্রেম জিনিসটা কিন্তু যৌনতা থেকে একটুখানি আলাদা। আপনি যদি একটা মেয়েকে শুধু সেক্স অবজেক্ট বা যৌন উপাদান ভাবেন, তাহলে আমার মনে হয় তার মানসিক যে উৎকর্ষ, কথা বলার যে যোগ্যতা, ভাবের আদান প্রদানের বিষয়গুলো গৌণ হয়ে যায়, তখন শুধু শরীরটা দরকার হয়। সেই ক্ষেত্রে প্রেমটা আসলে গৌণ এবং যৌনতাটা মুখ্য, তখন আসলে বয়স ফ্যাক্ট করে না। কিন্তু প্রেম যখন দুইটা নরনারীর মধ্যে প্রেম গড়ে ওঠে, তখন আসলে আমার কথাটা আমার যে অপোজিট পার্টনার বা আমার যে প্রেমিকা তার বুঝতে হবে, আমার দুঃখটা তার বুঝতে হবে, তার কিছু কথা, তার আবেগ, তার বলার মতো কথা থাকতে হবে যেগুলো আমাকে সে বলবে। এই জিনিসগুলো না থাকলে প্রেম হয় না। এখন আমরা যদি দেখি যে আমাদের ক্লাসিক সাহিত্যগুলো লেখা হয়েছে কখন থেকে, সেটা খুব বেশি আগে না, 200 বছর 150 বছর আগে আমাদের এই বিখ্যাত ক্লাসিক যেই বইগুলো লেখা হয়েছে। অ্যান্ড তারা যেই বইগুলা, তারা যেই সময় বা যেই কালের প্রেক্ষাপটে বইগুলা লিখেছেন, ওইখানে আমাদের এখানে নরনারীর প্রেম এবং যৌনতার বিষয়গুলো কেমন ছিল একটুখানি বলি। দু একটা উদাহরণ দিই। এক হচ্ছে আমাদের রাজা রামমোহন রায়ের কথা আমরা বলতে পারি। উনি বিয়ে করেন 8 বছর বয়সে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 14 বছর বয়সে বিয়ে করেন, তার স্ত্রীর বয়স ছিল 8 বছর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিয়ে করেন 10 বছর বয়সে এবং তার স্ত্রীর বয়স ছিল 5 বছর। মুসলিম সাহিত্যিক বা প্রাবন্ধিক বা চিন্তকদের মধ্যে এরকম অনেক উদাহরণ পাওয়া যায়। আমি একজনের নাম বলি, এস ওয়াজেদ আলী। উনি বিয়ে করেন 7 বছর বয়সে এবং ওনার ওয়াইফের বয়স ছিল 2.5 বছর। এই জিনিসগুলো আমি কেন বললাম, তার কারণ হচ্ছে ওই সময়টাই ছিল এরকম। আমাদের ক্লাসিক সাহিত্যিকরা যখন লেখার জগতে আসে, তখন এই সমাজে আমরা প্রেম করার মতো কোনো মেয়েকে আসলে অবিবাহিত রাখি নাই। আমি আবারও বলি, সবাইকে একটুখানি মন লাগায় শুনতে হবে। আমি আমার এন্টায়ার সাহিত্য সংক্রান্ত সময়ে কখনোই কাউকে এই জিনিসটা বলতে শুনি নাই। নানান ধরনের খোঁড়া অজুহাত দিয়ে পুরো জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। কিন্তু আমাদের ওই সময়টাতে যেতে হবে, কেন তারা পরকীয়াকে নিয়ে আসছেন,
কেন একটা সিঙ্গেল ছেলে এবং মেয়ের মধ্যে প্রেম হয় নাই? কারণ একটা ছেলে প্রেম করে নর্মালি 20, 21, 22, 23, 24, 25 বছর বয়সে, এবং প্রেম করার জন্য তার যে পাত্রী দরকার, তার যে নায়িকা দরকার, সেই নায়িকা তো ওই সমাজে ছিল না। আপনারা সমস্ত নায়িকাদের 7 বছর বয়সে, 8 বছর বয়সে, 5 বছর বয়সে, 6 বছর বয়সে বিয়ে দিয়ে দিচ্ছেন। তো ওই সময়ে আমাদের এইখানে ওয়েস্টার্ন পাশ্চাত্য শিক্ষার একটু বিস্তার ঘটেছে, পাশ্চাত্য গল্প উপন্যাস আখ্যানগুলো ঢুকতে শুরু করে, এবং প্রেম শব্দটা, প্রেম বোধ, এইগুলার চর্চা শুরু হয় ব্যাপকভাবে। সো আমাদের ক্লাসিক গল্পের নায়করা প্রেম অনুভূতির সাথে পরিচিত হয়, এবং তারা যখন প্রেম করতে যান, চারপাশে অবিবাহিত মেয়ে যারা ছিল তারা সবার বয়স ছিল 5, 6, 4 এই এর নিচে। সো এই বয়সের মেয়ের সাথে তো প্রেম করা যাবে না। এর ফলে দেখা যাচ্ছে তার প্রেমের যে আকুতি, তার মনের যে কথা, এইগুলা পূরণ করার জন্য সে প্রেমিকা খুঁজে নিচ্ছে কোত্থেকে? বিবাহিত একটা মেয়েকে সে খুঁজে নিচ্ছে এবং বিবাহিত মেয়ের সাথে প্রেম করে, যেটা আমরা দেখি 1000 বছর মন্তু টুনির সাথে প্রেম করে বেড়াচ্ছে। তারপর আমরা যদি বলি চোখের বালি উপন্যাস বা কবি উপন্যাসের যে কবি আমাদের নেতাই, সে প্রেম করে ঠাকুরজির সঙ্গে। এই মেয়েগুলা যদি 18, 19, 16, 17 বছর বয়স পর্যন্ত অবিবাহিত থাকতো, তাহলে হয়তো পরকীয়া প্রেমের দিকে তাদের যেতে হতো না। আমি বলছি যে আমাদের সমাজে ওই সময়ে আসলে প্রেম করার মতো কোনো যোগ্য মেয়ে অবশিষ্ট থাকতো না, যেই কারণে প্রেম জিনিসটাকে, এখন গল্প উপন্যাসে তো প্রেম নিয়ে আসতে হবে, বা প্রেম বোধ তো আমাদের মধ্যে জাগে। সো আমাদের ওই সময়ের গল্পের নায়কেরা প্রেম করতো কারো না কারো স্ত্রীর সঙ্গে, অথবা কোনো বিধবা মেয়ের সঙ্গে। এইটা হচ্ছে মূল ব্যাখ্যা। সো আমরা যদি ওই সময়কে, ওই সময়ের পরিস্থিতি, ওই সময়ের বাস্তবতাকে উপেক্ষা করে পরকীয়াকে আমি আমার মন গড়া এই সময়ের বাস্তবতা দিয়ে অথবা খোঁড়া যুক্তি দিয়ে এক্সপ্লেন করি, তাহলে আসলে পুরো জিনিসটাকে কখনোই ব্যাখ্যা করা যাবে না। সো পরকীয়া প্রেম মানেই ক্লাসিক সাহিত্য, বা ক্লাসিক সাহিত্যে প্রেম মানেই পরকীয়া প্রেম, এটা আসলে কোনো প্রশ্ন হতে পারে না। বা এটার উত্তর দিতে গেলে ওই সামাজিক বাস্তবতা, ওই সময়ের মানুষের জীবনযাপনের পদ্ধতি, ওই সময়ের যুবকেরা কেন পরকীয়া প্রেমের দিকে যেত, এই বাস্তবতার আঙ্গিকে আমাদের পুরা জিনিসটাকে ব্যাখ্যা করতে হবে। এখন আমি আসি শুরুর দিকে, আমি যে আরেকটা কথা বলেছিলাম যে আমাদের সময়ে অনেকেই, আমি বলছি যে আপনার অভিজ্ঞতায় যদি এরকম থাকে, কোনো একটা ছেলে পরকীয়া প্রেমে আসক্ত, হ্যাঁ, পরকীয়া প্রেম করে বেড়াচ্ছে, আপনি সেটা লিখেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি বলেন যে হ্যাঁ, পরকীয়া তো আমাদের ক্লাসিক সাহিত্যেরই একটা অংশ, ক্লাসিক সাহিত্যে প্রেম মানেই তো পরকীয়া প্রেম, সেই জন্য আমি পরকীয়া প্রেম নিয়ে লিখি, আমিও ক্লাসিক সাহিত্যের উত্তরাধিকার, তাহলে বলবো ভাই তুমি অন্ধ, তুমি স্টুপিড, তুমি এখনো কিছুই বোঝো নাই, তুমি তোমার সময়ের কাহিনী লিখো, তুমি কথায় কথায় ওই ক্লাসিক সাহিত্যে যেই সব বিষয়াদি উঠে এসেছে সেই সব জিনিস নিয়ে লিখতে যাও না। কারণ ওই সময়ের বাস্তবতা এখনকার বাস্তবতা পুরোপুরি ভিন্ন, এবং এই বাস্তবতার দাবি তোমাকে পূরণ করতে হবে। ক্লাসিক সাহিত্যের বাস্তবতা দিয়ে এই সময়কে ব্যাখ্যা করা যায় না, আর এই সময়ের অভিজ্ঞতা দিয়ে ওই সময়কে কখনোই ব্যাখ্যা করতে যাবে না। কেউ যদি সেটা করে, সেটা আর্টিফিশিয়াল হয়, এবং সেটা কিছুদিনের জন্য চমক সৃষ্টি করলে আসলে ব্যাপকভাবে মানুষ কখনোই গ্রহণ করে না। সো শেষ করার আগে আমি আরও একটুখানি এই জিনিসটাকে একটুখানি বলি আমার মতো করে, যে আমাদের এই যে প্রশ্ন বাতাসে ঘুরে বেড়ায় যে সাহিত্যিকরা আসলে পরকীয়াকে প্রমোট করছেন, বা সাহিত্যের মাধ্যমে পরকীয়া প্রেম সমাজ আরও বিস্তার লাভ করে, এগুলো আসলে ভুল কথা। এগুলো হচ্ছে আনাড়িপনা, মানে কোনো একটা সময়কে না জানার ফলে মানুষ এই ধরনের কথা বলে। একজন সাহিত্যিক তার সময়ের গল্প বলবেন, এবং সেই সময়ের, আমার সময়ের বাস্তবতার কাহিনী আমি আমার নর্তকী পুঁজিপতি সাহিত্য কিংবা বেগানা পুষ্প উপন্যাসে লিখে গিয়েছি। মানিক বন্দ্যোপাধ্যায় কিংবা তারাশঙ্কর, তিনি তার সময়ের বাস্তবতা লিখেছেন। তার কখনোই ইন্টেনশন ছিল না যে আমি পরকীয়া প্রেমের কথা লিখি, এগুলো মানুষ ভালোভাবে হজম করবে বা মানুষের কাছে অনেক সময় লাগবে। এগুলো হচ্ছে ভুল কথা। এগুলা দ্বারা গৌণ সাহিত্যিকরা প্রভাবিত হতে পারেন, কিন্তু মহান সাহিত্যিকের দায়িত্ব হচ্ছে তার সময়টাকে ধরে যাওয়া। এবং আমরা যে কোনো একটা বই ধরে যখন ওই সময়ের আলোকে চিন্তা করি, তাহলে আমরা দেখব ওই সময়ে এই ধরনের ঘটনা অহরহ ঘটে বেড়াতো, এবং এইটাই ছিল ওই সময়ের বাস্তবতা, যেটা ওই সাহিত্যিক বা ওই ঔপন্যাসিক তার লেখার মধ্যে লিখে গিয়েছেন। এবং এটাকে অন্য কোনো কিছু দিয়েই, ক্ষুদ্র কোনো কিছু দিয়েই আসলে ব্যাখ্যা করার কোনো উপায় নাই। সো আমি আমার মতো করে চেষ্টা করেছি কিছু ফ্যাক্ট দিয়ে পুরো জিনিসটাকে ব্যাখ্যা করার। আপনাদের কেমন লাগলো আমাকে একটু জানাবেন। আশা করি যে পরকীয়া প্রেমের বিস্তার আমাদের সাহিত্যের মধ্যে দিয়ে ঘটেছে, বা পরকীয়া প্রেমের প্রসঙ্গ তুলে ক্লাসিক সাহিত্যকে থ্রেট করার প্রবণতা থেকে আমরা একটুখানি বের হয়ে আসবো। তার চেয়ে বরং আমরা দেখার চেষ্টা করব যে যেই সময়ে বইপত্রগুলো লেখা হয়েছে তখনকার বাস্তবতা কেমন ছিল। এবং মনে রাখবেন যে আপনারা আপনাদের মেয়েদের, আপনারা আপনাদের প্রেমিকাদের 6 বছর, 2.5 বছর, 3 বছর বয়সে বিয়ে দিয়ে দিচ্ছেন।
সো প্রেম করার মতো কোনো মেয়ে ওই সময়ে আপনারা অবশিষ্ট রাখেন নাই, এটাই শেষ কথা। গুড নাইট, টাটা, আল্লাহ হাফেজ।